হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে ইফেক্টিভলি ইওয়ার্ল্ড পড়া যায়। আমি জানি যে আমরা যখন ইউএসএমএল এর প্রিপারেশন শুরু করি, তখন আমরা যখন ফার্স্ট এইডটা পড়তে শুরু করি, তখন দেখা যায় কি যে আমাদের ফার্স্ট এইডটা পড়তে অনেক ইজি লাগছে। কিন্তু যখন আমরা ইওয়ার্ল্ডটা সলভ করতে শুরু করি, তখন আমাদের কাছে মনে হয় যে ওই আমি তো মনে হয় পারি না, আমি তো বোধহয় পারছি না। কেন আমার ইওয়ার্ডটা পড়তে এতখানি সময় লাগছে? অথবা কি কারণ যার কারণে আমি আমার নলেজ থাকার পরেও আমি ইওয়ার্ল্ডের কোয়েশ্চেন গুলো পারছি না? তো এর উত্তরগুলো দেওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা প্রথমে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি একদম শুরু থেকেই অনলাইন ইওয়ার্ল্ড করাটা হচ্ছে বেস্ট। তার কারণ হলো, প্রথমত আমরা এইভাবে অনলাইন রিসোর্স ইউজ করতে অভ্যস্ত না, এবং দ্বিতীয় কথা হলো যে আমরা যদি অনলাইন রিসোর্স ইউজ করেও থাকি, কিভাবে নলেজটা অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে সেখান থেকে ইফেক্টিভলি নোট নিতে হয় আমরা কিন্তু সেটা জানি না। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, বা আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল, আমি কি করেছিলাম, আমি প্রতিটা লাইনই নোট করে ফেলছিলাম। তো এতগুলো লাইন যখন আমার নোট হয়ে গেছে, যেটা আমার অ্যাঙ্কিতে বা ইওয়ার্ল্ড নোটসে সেভ হয়েছে, আমার পক্ষে পরীক্ষার আগে সেগুলো কোনোটাই আর রিভিশন দেওয়া পসিবল হয়নি। তার মানে হলো আমি যে মেথডটা করেছিলাম সেটা ভুল ছিল। তাহলে সঠিক মেথডটা কি, সেটা আজকে আমরা জানবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, অফলাইন ইওয়ার্ল্ড করার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে, প্রথম কথা হলো যে ইওয়ার্ল্ডের দুইটা মোড আছে, একটা হচ্ছে টাইম এবং টিউটর। এবং আমার প্রোগ্রেশনটা দেখার জন্য সেখানে একটা গ্রাফও আছে। আমি কি কি কোয়েশ্চেন চয়েস করতে চাই সেটাও আমি দেখতে পারি। তা আমি যখন অফলাইন ইওয়ার্ল্ড করছি, তখন এগুলো কিন্তু কোনোটাই আমার পক্ষে দেখা পসিবল হচ্ছে না। যেহেতু আমি কোনোটাই জানতে পারছি না, তখন আমি পড়ে যাচ্ছি। আমার হার্ড কপি পড়তে ভালো লাগে, অথবা আমি যখন পড়াশোনা করি তখন আমি বই নিয়ে পড়তে পছন্দ করি, যেটা অনলাইনে আমি বুঝতে পারছি না। আমার অডিও ভিজুয়াল যে মেমোরি, সেটা আমি অ্যাপ্লাই করতে পারছি না, এবং সেখানেই আমাদের অনলাইন ইওয়ার্ল্ডটা দরকার। এটা গেল আমাদের অনলাইন ইওয়ার্ল্ড দরকার নাকি অফলাইনটা আমরা শুরু করব সেটা নিয়ে। এবার চলেন যে আমরা কিভাবে ইওয়ার্ল্ডটা ইফেক্টিভলি পড়াশোনা করতে পারি। তো আমি একটা প্রশ্ন সলভ করব, সেটা আমাদের অফলাইন ইওয়ার্ল্ড থেকে, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে অনলাইন ইওয়ার্ল্ড থেকে আমরা সুন্দর করে পড়াশোনাটা করতে পারি। তো এখন আমরা চলে যাব আমাদের শেয়ারিং একটা অপশনে। সেখানে আমি যাচ্ছি। এটা একটা ইমিউনোলজির একটা কোয়েশ্চেন। এটা জাস্ট একটা ডেমো। আমি আপনাদেরকে ডেমো দেওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করব। কিন্তু আমি আবারও বলছি যে অনলাইন ইওয়ার্ল্ড পড়াশোনা করার বিকল্প নেই। তো চলেন আমরা একটা প্রশ্ন সলভ করি। তো প্রশ্নতে কি বলছি, তো শুরুতে যেটা করতে হয়, আমরা যখন কোয়েশ্চেনটা পড়বো, তখন আমাদের শেষ লাইনটা পড়তে হয়। তো শেষ লাইনটা দিয়ে শুরু করলে এবং অপশনগুলো পড়লে তখন আমাদের আইডিয়া আসে যে এটা কোন টপিকস থেকে কোয়েশ্চেনটা এসছে। তো আমি যেটা করি, আমি শুরুতে শুধুমাত্র শেষ লাইন না, আমি শুরুটাকে কোয়েশ্চেনটা নিয়ে একটু আইডিয়া নিই। যেমন ধরেন, সে একজন 57 বছর বয়সের একজন ওমেন, যার অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, এবং সে এন্ড স্টেজ রেনাল ডিজিজ নিয়ে এসেছিল। এখন শেষ লাইনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেইনস দ্য ফাইন্ডিংস অবজার্ভড বাই দ্য সার্জন। তাহলে এখানে বলছে যে অ্যাক্টিভেশন অফ রিসিপিয়েন্ট টি লিম্ফোসাইটস, antibody recognition of graft HLA components, degranulation of recipient mast cells and basophils, donor T lymphocyte mediated vasculopathy, severe renal graft atherosclerosis। তো চলেন এখন আমরা কোয়েশ্চেনটা পড়ি। তো আমরা তো একটু জানলাম, 57 বছর বয়সের একজন, সে এডিপি কেডির পেশেন্ট, যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ নিয়ে এসছে, এবং সে এখন আন্ডারগোজ ডিজিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন। সে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে চায়। During the operation, the surgeon notices that the graft becomes cyanotic and mottled soon after its blood vessels are connected with those of the recipient. Blood flow to the graft
ceases and no urine is produced, which of the following best explains the findings observed by the surgeon? তাহলে এখন এই কোয়েশ্চেন থেকে আমি কিভাবে আনসারটা করব? দেখেন, প্রথম কথাটাই বলেছে, এটা কিন্তু খুব ইজি একটা কোয়েশ্চেন। আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি এটা কোন টপিকস থেকে প্রশ্নটা এসছে, যেটা আমাদের রিজেকশন টপিকসটা থেকে কোয়েশ্চেনটা এসছে, ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন। এবং ডিউরিং দ্য অপারেশন মানে ওটি টেবিলে ডিউরিং দ্য অপারেশন, তো তখনই আমাদের এই গ্রাফটা রিজেক্টেড হচ্ছে। সো এটাকে আমরা কি বলি? হাইপার একিউট ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন। হাইপার একিউট ট্রান্সপ্ল্যান্ট রিজেকশনে আমাদের কি হয়? প্রিফর্মড অ্যান্টিবডি তৈরি হয়। এখন যদি আমি অপশনগুলো পড়ি, অ্যাক্টিভেশন অফ রিসিপিয়েন্ট টি লিম্ফোসাইট, এটা কোথায় হয়? এটা কিন্তু সাথে সাথে আমি যখন আনসার করবো আমার মাথায় আসতে হবে। Antibody recognition of graft HLA components, degranulation of recipients' mast cell and basophils, donor T lymphocyte mediated vasculopathy, severe renal graft atherosclerosis. তো আমি মনে করি যেহেতু এটা প্রিফর্মড অ্যান্টিবডি, সো এটার আনসার হবে হচ্ছে বি। এখন দেখি যে আমি কিভাবে এক্সক্লুড করলাম। অ্যাক্টিভেশন অফ রিসিপিয়েন্ট লিম্ফোসাইটস, এটা তৈরি হয় হচ্ছে সাধারণত আমাদের টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি সেখানে। তারপর ডিগ্রানুলেশন অফ রিসিপিয়েন্ট মাস্ট সেল এন্ড বেসোফিল, সেটা কিন্তু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। ডোনার টি লিম্ফোসাইট মেডিয়েটেড ভাস্কুলোপ্যাথি, সেটা গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। সিভিয়ার রেনাল গ্রাফট অ্যাথারোস্ক্লেরোসিস, এটা কোথায় হয়? অ্যাথারোস্ক্লেরোসিস হয় হচ্ছে আমাদের ক্রনিক একটা টাইম ধরে, যখন ইস্কেমিয়া থাকে অথবা যখন আমাদের ভেসেল গুলো ইনজুরি হয় তখন। তার মানে এটাও কিন্তু ক্রনিক একটা টাইমের কথা বলছে। তাহলে এখন চলেন আমি এটা আনসারটা করে দিলাম, দেন চলেন আমরা হচ্ছে আনসারে যাব। তো আনসারে দেখলাম ঠিক আছে, আনসারটা হচ্ছে বি। এখন আমি যেভাবে ভেবেছি সেভাবে ইওয়ার্ল্ডে বলছে কিনা কথাটা। এই গ্রাফটা আমরা সবাই জানি, এটা ফার্স্ট এডের মধ্যেও আছে। এই যে টোটাল যে গ্রাফটা, এটা আমরা জানি, বা টেবলটা সরি। তো এখানে বলছে যে দিস পেশেন্ট ইজ এক্সপিরিয়েন্সিং হাইপার একিউট রিজেকশন, তার মানে আমাদের প্রথম কথাটা ঠিক। কেন এটা হাইপার একিউট রিজেকশন বলছে? কারণ হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড রিজেকশন, যেটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি caused by preformed IgG antibody, তাহলে আমাদের এই কথাটাও মিলে গেছে। In the recipient that are directed against donor antigens, these are commonly anti-HLA antibodies formed during prior blood transfusion or pregnancy or ABO blood group antibodies. Okay. এবং দেখেন ওরা এরপরে কোন কথাটা বলছে, hyperacute rejection is usually diagnosed in the operating room when the kidney becomes cyanotic and mottled after anastomosis of the donor and recipient blood vessels. সো কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু এই কথাটা বলেছিল যে আমাদের ডিউরিং দ্য অপারেশন, সো এরা ডিউরিং দ্য অপারেশনের সাথে কথাটা কিন্তু আমাদের মিলিয়ে দিল। এবং ডিউরিং দ্য অপারেশনে যদি সায়ানোসিস বা মটলড হয়ে যায় ব্লাড ভেসেল কানেক্ট করার পরে, তখনই হচ্ছে আমরা এটাকে হাইপার একিউট রিজেকশন বলবো। তো এখানে এই কথাটাও বলে দিল। দেন এখানে বললো যে এখানে আমাদের ভাস্কুলার ইনজুরি কেন হচ্ছে, কারণ হচ্ছে এখানে একটা অ্যান্টিবডি এবং কমপ্লিমেন্ট মেডিয়েটেড ভাস্কুলার ইনজুরি হচ্ছে, যেটা থ্রম্বোটিক অক্লুশন করে। এবং এরপরে কি হচ্ছে যে দেখা যাবে যে এখানে দিস র্যাপিডলি লিডস টু ইসকেমিক নেক্রোসিস অফ দ্য গ্লমেরুলাই অ্যান্ড রেনাল কর্টেক্স উইথ লিটল টু নো ইউরিন আউটপুট অ্যান্ড ইরিভার্সিবল গ্রাফট লস। তো এই কথাটাও আমরা এখান থেকে জানলাম যে ফার্স্টে হচ্ছে থ্রম্বোসিস হবে, তারপরে হচ্ছে সেখানে ইসকেমিয়া হবে, যার ফলে সেখানে কোনো ইউরিন আউটপুট হবে না এবং গ্রাফট লস হয়ে যাবে। এখন চলেন আমরা যেগুলো ভেবেছিলাম, আমরা অপশনে যেগুলো এক্সক্লুড করেছিলাম সেগুলো সঠিক আছে কিনা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেশন অফ রিসিপিয়েন্ট টি লিম্ফোসাইটস ইজ দ্য প্রাইমারি মেকানিজম অফ একিউট অর্গান ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন। এবং এটা কখন হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির সময়। তারপরে বলা হচ্ছে ডিগ্রানুলেশন অফ মাসল অ্যান্ড বেসোফিলস অকার্স ডিউরিং টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, আমাদের এটাও হয়ে গেছে। যেটা চয়েস ডি ছিল, সেটা হচ্ছে যে ডোনার টি সেল লিম্ফোসাইট, এটা হবে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজে। এবং অ্যাথেরোস্ক্লেরোসিস স্টেনোসিস অফ দ্য ট্রান্সপ্ল্যান্টেড রেনাল artery can occur over time, but it would not cause acute graft ischemia. So এটা আমাদের acutely হয়েছে, সাইনোসিস হয়েছে, যেটা জাস্ট হচ্ছে during the transplant. তো এখন কথা হলো তাহলে এইখান থেকে আমি কি কি শিখলাম বা আমি কোয়েশ্চেনটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারলাম। প্রথম কথা হচ্ছে ডিউরিং দ্য অপারেশন। দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে কি হয়ে যাচ্ছে, সায়ানোটিক এবং মটলড হয়ে যাচ্ছে আফটার অ্যানাস্টোমোসিস। তাহলে আমার এই যে চিন্তাগুলো সেগুলো ঠিক আছে, আমি এক্সক্লুড করেছি, আমার সেগুলো ঠিক আছে। তাহলে এখন আমি কিভাবে নোট নিব?
যেমন আমার নোটটা হবে, আমি যেটা নোট করব, কারণ আমি সব সময়ের জন্য বলি যে আমার নোটটা হবে একটা সারমর্ম, যেটা হতে হবে 2 থেকে 3 লাইনের মধ্যে। 3 লাইন তা অনেক বেশি, জাস্ট 1.5 থেকে 2 লাইনের মধ্যে। তাহলে এখানে আমি কোন কথাটা বলতে চাই, এখানে আমি মেইনলি এমফাসিস করতে চাই সেটা হলো ডিউরিং অপারেশন। দেন আমি এখানে এমফাসাইজ করতে চাই যে আফটার অ্যানাস্টোমোসিস, তারপরে কি হচ্ছে, এখানে সায়ানোটিক মটলড হয়ে যাচ্ছে, থ্রম্বোটিক অক্লুশন হচ্ছে, এবং যার ফলে এখানে ইস্কেমিয়া এবং নেক্রোসিস হচ্ছে। সো দিস ইজ দ্য হাইপার একিউট রিজেকশন। এটা কেন হচ্ছে? প্রিফর্মড অ্যান্টিবডির জন্য হচ্ছে। কোন টাইপের অ্যান্টিবডি? প্রিফর্মড আইজিজি অ্যান্টিবডি। এবং এখানে কোন প্রবলেমটা হচ্ছে? এখানে প্রবলেমটা হচ্ছে যে এটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, যেটা কেন ডেভেলপ করে, যে যদি আগে ব্লাড ট্রান্সফিউশন বা প্রেগন্যান্সি বা এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিবডি তার বডির মধ্যে মিসম্যাচ হয়ে যায়, এই কারণগুলোতে হয়ে থাকে। জাস্ট এই 4-5টা শব্দ দিয়ে আমি আমার নোটটাকে সাজাবো, এবং যেটা দিয়ে আমি ভবিষ্যতে যখনই হাইপার একিউটের কোনো কোয়েশ্চেন করবো, সেটা যেন আমি খুব দ্রুত বুঝে ফেলতে পারি। তো এইটা হলো আমার কোয়েশ্চেন সলভ করার টেকনিক, এবং এইটা হলো আমি কোয়েশ্চেন কিভাবে পড়বো তার একটা ক্রাইটেরিয়া। আশা করি এটা আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এবং আমি মনে করি যে এভাবে যদি আমরা প্রতিটা প্রশ্ন সলভ করতে পারি, তাহলে আমাদের এটা ইফেক্টিভ পড়াশোনা হবে এবং এটা মনে থাকবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসব যে আমরা কি কি পিটফল আমাদের অ্যাভয়েড করতে হবে যখন আমরা ইউএসএমএল এর প্রিপারেশন